কই গেলা? ক্যামেরা অন করলা, মাইক্রোফোন অন করা ছাড়া। বললাম তো তোর কাজ হলো দুনিয়ার প্রত্যেকটা কাজ ভুলে ভরা। ওই ব্যাপে সাউন্ড শোনা যাচ্ছে? আমি করলাম মাত্র। ওই ব্যাপে সাউন্ড শোনা যাচ্ছে? ফেসবুকে তো মনে হয় ফেসবুকে শোনা যাচ্ছে। ফেসবুকে সাউন্ড শোনা যাচ্ছে? ফেসবুকে ফেসবুকে কি সাউন্ড শুনতে পাচ্ছ? তুমি দেখো ফেসবুকে শুনতে পাচ্ছ কিনা, নাহলে ফেসবুকে আবার যেতে হবে। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। আমরা আজকে 3 নাম্বার ক্লাস করব। এটা এক্সট্রা ক্লাস। নেক্সট ক্লাসে পুরো চ্যাপ্টারটা র্যাপ আপ করার চেষ্টা করব। তো কেন এই ক্লাসটা নিতে হচ্ছে? কারণ এই চ্যাপ্টারে ভাই বিশ্বাস করো, এবং স্লাইডগুলো একটু উল্টোপাল্টা হয়ে গেছে, তোমরা বুঝবা কিনা যায় না, তারপর দেখতে পাইলে বুঝতে পারবা কোন জায়গায় কি পড়াইছি। একটু উলটপালট হয়ে আছে স্লাইডগুলা, এটা ট্রু। অনেক দু একজন বলেছে যে ভাই আপনার স্লাইডগুলো উল্টোপাল্টা হয়ে আছে। ট্রু, এটা উল্টোপাল্টা হয়ে আছে। আমি বলি, যেমন আজকে আমরা শ্বসন পড়বো, কিন্তু সালোক সংশ্লেষণের কিছু পড়া কিন্তু বাকি আছে। সালোক সংশ্লেষণের কিছু পড়া বাকি, এটা আমরা শেষ ক্লাসে একবারে টান দিব। এগুলো হলো খুচরা পড়া। মেইন পড়াগুলোই কিন্তু আমাদের মেইন পড়াগুলাই বিক্রিয়াগুলা, মানে এই চ্যাপ্টারে ভয়ঙ্কর জিনিস হলো বিক্রিয়াগুলো। সেইগুলো যদি পড়া হয়ে যায়, এই খুচরা পড়াগুলো পড়তে বেশি সময় লাগবে না। যেমন 1 নাম্বার কথা, সালোক সংশ্লেষণের গুরুত্ব, সেইটা তোমাকে আমি এখনো পড়াই নাই। এটা অবশ্যই পড়ানো খুব বেশি কঠিন কিছু না। 2 নাম্বার আরেকটা টপিক, সালোক সংশ্লেষণের প্রভাবক। এই টপিকটাও পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে, মূলত এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। এটাও তোমাকে পড়ানো হয় নাই। 3 নাম্বার, সালোক সংশ্লেষণে অক্সিজেনের উৎস পানি নাকি কার্বন ডাই অক্সাইড, এইটা একটা প্রশ্ন আসতে পারে। সেটা নিয়ে পড়ালেখা এখনো করানো হয়নি। তো সালোক সংশ্লেষণের যে আমরা মূল 4টা জিনিস, চক্রীয়, অচক্রীয় ফটোফসফোরাইলেশন এবং কেলভিন এবং হ্যাচ ও স্ল্যাক চক্র, এই 4টা জিনিস পড়ে ফেলেছি। ওই 4টাই মেইন। এই ছোট জিনিসগুলা, এইগুলা মেইন জিনিস না। এইগুলা থেকে মূলত এমসিকিউ আসবে, হঠাৎ হঠাৎ সিকিউ আসতে পারে। তো আমরা এটা লাস্ট ক্লাসে পড়ব। একইভাবে শ্বসনেও কিছু এরকম খুচরা খুচরা ছোট জিনিস থাকবে। ওই জিনিসগুলো এরকম টুকরা টুকরা জিনিসগুলা, এই খুচরা খুচরা জিনিসগুলা আমরা একদম লাস্ট ক্লাসে পড়ব। আজকে আমরা শ্বসনের মূল বিক্রিয়াটা পড়ব, শ্বসনের মূল আলোচনাটা পড়ব 1.5 ঘন্টায়। সবাই মন দিবা, কারণ অলরেডি তুমি অনেক কঠিন কঠিন নাম পড়ে ফেলেছো। আমি বিশ্বাস করি শ্বসনের বাকিটুকু তুমি 1 ঘন্টা 20 মিনিটে তুমি পড়ে ফেলতে পারবা। গুরুত্বটা পরীক্ষায় আসে, হ্যাঁ আমি অবশ্যই পুরাই দেব, ঠিক আছে? ওকে, তাহলে চলো বিসমিল্লাহ বলে শুরু করি। দু একজন বলেছে ভাইয়া আজকে কোনো সিনেমা নাই, সব ক্লাসে সিনেমা দেখাইলে আমাকে তো ব্যান করে দিবে। সিনেমা দেখানো খুব রিস্কি, তাই না? সাকিব আর পরিমণির একটা ছেলে ডিএমসি ড্রিমার্স গ্রুপে পরিমণির ছবি সহ আমার ছবি পোস্ট করেছে। আমাদের মডারেটররা কেউ একজন অ্যাকসেপ্ট করছে। ওইটার রিচ দেখলাম 1 মিলিয়ন। ফেসবুক এগুলোকে ভাইরাল করে। পরে যদি কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগে যায়, তখন তো তোমরাই আমার সাথে গ্যাঞ্জাম করবা, হুজুর আপনি এগুলো কি করছেন। তো বেশি সিনেমা দেখানোর সুযোগ নাই, কিন্তু আমি চেষ্টা করব আজকে ক্রেবস চক্র এবং গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলো তোমার ব্রেনের মধ্যে ঢুকাই দিতে। সবগুলো চাইলেই গল্প বানানো যায়, কিন্তু সবকিছু যখন তুমি সিনেমা দিয়ে মনে রাখবা, তুমি যখন 10টা সিনেমা দেখবা, তখন কিন্তু সিনেমা মনে রাখার জন্য আরেকটা সিনেমা লাগবে। সবকিছুতে সূত্র বা সিনেমা গল্প দরকার নাই। আমি চেষ্টা করবো যে যতটা সহজ হয় ততটা সহজ করে তোমাকে মনে রাখানোর জন্য। তাহলে চলো বিসমিল্লাহ বলে আমরা শুরু করি। আজকে আমরা পড়বো শ্বসন। একদমই মূল কথা বলতে শ্বসন। রেডি? 1 2 3। আমি ঘাটাঘাট পড়াবো, তোমরা মনোযোগ দিয়ে। এইটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। ঘাটাঘাট পড়বো, ঝাঁটাঝাট শেষ হবে। রেডি? 1 2 3। শ্বসন মানে কি? শ্বসন মানে শক্তি তৈরি করার প্রক্রিয়া। শক্তি তৈরির প্রক্রিয়া, এইটাই মূল কথা। তাকায় দেখো, এই যে পুরো পৃথিবীটা চলছে শক্তির উপর ভিত্তি করে। খেয়াল করো, মুসলমানরা যখন মসজিদে আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার মানে আল্লাহ সর্বশক্তিমান। দেখো আল্লাহ পাকের 100টা নাম আছে, কিন্তু এইটা প্রথম লাইনেই আজানের মাধ্যমে বুঝায় দেওয়া হয় যে সব পৃথিবীতে সবচেয়ে শক্তির, আমরা যেটাকে শক্তির উৎস মনে করি না কেন, সেটার শক্তির উৎস আল্লাহ। একইভাবে তোমরা যারা এখানে হিন্দু ধর্মের আছো, যদি কেউ বৌদ্ধ বা খ্রিস্টান ধর্মের থাকো,
গড ইজ অলমাইটি, মাইট মানে শক্তি, তাই না? গড ইজ অলমাইটি, এটা দেখো সব জায়গায় বলা হয়। অর্থাৎ কি, পৃথিবী কিন্তু শক্তিটাই কিন্তু শেষ কথা, বুঝো নাই এতদিন? এবং সব জায়গাতে তুমি এই জিনিসটা দেখবা। তো আমাদের বেঁচে থাকার জন্য এই যে আমি এতগুলো কথা বলছি, টিকে আছি, আমাদের প্রত্যেকটা কোষে শক্তি উৎপন্ন হচ্ছে। প্রত্যেকটা কোষে কি তৈরি হচ্ছে? শক্তি তৈরি হচ্ছে। শক্তি না হলে তুমি মারা যাবা। পৃথিবীর প্রতিটা জীবের কোষে, পৃথিবীর প্রত্যেকটা জীবের কোষে, প্রতিটা জীব কোষে, প্রতিটা জীব কোষে শক্তি তৈরি হয়। প্রতিটা জীবকোষে শক্তি তৈরি হয়। কোন কোষে শক্তি তৈরি হয় না? দেখো, প্রতিটা জীবন্ত কোষে শক্তি তৈরি হয়, মৃত কোষে শক্তি তৈরি হয় না। যেই মানুষটা মারা গেছে তার কোষগুলো ঠিক আছে, কিন্তু সে মরা কেন? কারণ তার কোষে শ্বসন হচ্ছে না। তুমি যদি বলো পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিক্রিয়া কি জীবের বেঁচে থাকার জন্য, এই হলো শ্বসনের বিক্রিয়া। বিক্রিয়াটা দেখতে কেমন? বিক্রিয়াটা সহজ বাংলায় দেখতে এই রকম। আমি জানি না তোমরা জানো কিনা, বিক্রিয়াটা দেখতে এই রকম। দেখো শ্বসনের বিক্রিয়া দেখতে কেমন? খাদ্য প্লাস অক্সিজেন শক্তি প্লাস কার্বন ডাই অক্সাইড, এইটাই হলো শ্বসনের বিক্রিয়া। সবাই এটা বোঝার চেষ্টা করি। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আমরা যেই খাবারগুলো খাই, আচ্ছা তুমি কেন খাবার খাও? তুমি কি কখনো কল্পনা করে দেখেছো? তুমি বলতে পারো ভাই খিদা লাগে। প্রশ্ন হতে পারে খিদা কেন লাগে? খিদা লাগে কারণ তোমার আসলে শক্তি লাগবে। আর এই শক্তিটা তুমি দুনিয়াতে কোথা থেকে পাবা? সূর্যের আলো থেকে তো তুমি সরাসরি শক্তি নিতে পারবে না, কিন্তু গাছ পারে। আর গাছ পারে বলেই গাছ তোমার আমার মতো ভাত খায় না, মুরগির মাংস খায় না, গরুর মাংস খায় না, মাছ খায় না, কোনো কিছুই খায় না। কারণ সূর্যের আলোটা থেকে ডিরেক্ট শক্তি নিতে পারে। তুমি আমি ডিরেক্ট সূর্যের আলো থেকে শক্তি নিতে পারি না, সেই জন্য আমাকে খাবার খেতে হয়। এবং এই জন্যই তোমার খিদা লাগে। খিদা লাগে বলে খাই। খিদা কেন লাগে? শক্তি দরকার। এটা এই প্রসেসেই তৈরি করা হয়েছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, অক্সিজেন কেন নেই? মানুষ অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না। কেন? কারণ এই অক্সিজেনটা দরকার এই খাবারটাকে ভাঙার জন্য। এই অক্সিজেনটা এই খাবারটাকে ভেঙে শক্তি তৈরি করে। তুমি যদি বলো এই যে কেমিস্ট্রি, পাহালবি ভাই কেমিস্ট্রি পড়ায়, সঞ্জয় দাদা কেমিস্ট্রি পড়ায়, এই যে জটিল জটিল কেমিস্ট্রি, এই কেমিস্ট্রির মধ্যে সেরা বিক্রিয়া কোনটা? এইটা হলো জীবনের বিক্রিয়া। এই বিক্রিয়াটা যার শরীরে বন্ধ হয়ে যাবে সে মারা যাবে। এটার নামই হলো জীবনের বিক্রিয়া। এই বিক্রিয়াটা যার বন্ধ হয়ে যাবে সে মারা যাবে। তুমি যেই খাবারটাই খাও, কি কি খাবার খাই আমরা? ধরো শর্করা জাতীয় খাবার খাই। শর্করা জাতীয় খাবারগুলা, ভাত খাইলা তুমি, তারপরে ধরো রুটি খাইলা, এগুলো শর্করা জাতীয় খাবার। এগুলো পেটে গিয়ে পরিপাক হয়। পরিপাক হওয়ার পরে আমরা সবাই জানি দিন শেষে পরিণত হয় গ্লুকোজে। তারপরে ধরো তুমি প্রোটিন খাইলা, তুমি প্রোটিন জাতীয় খাবার খাইলা। এই প্রোটিনগুলা দিন শেষে পরিণত হয় অ্যামিনো অ্যাসিডে। আশা করি তোমরা সবাই জানো, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ পড়া, এগুলো কিন্তু প্রত্যেকটাই বইয়ের পড়া। তারপরে তুমি ধরো চর্বি জাতীয় খাবার খাইলা, চর্বি বা তেল, যেগুলোকে আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা খাবারেই তেল চর্বি থাকে। প্রত্যেকদিন ইফতারে তো ভাজা পোড়া খাচ্ছই, বেগুনি, আলুর চপ, রাইট? তাহলে এইগুলা থেকে তৈরি হয় ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। প্রিয় ভাই ও বোনেরা, এগুলো কেন তৈরি হয়? আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য, শক্তি তৈরি করার জন্য। দেখো, তুমি যে গ্লুকোজটা খাবা, ভাতটা খাবা, সেটা প্রত্যেক কোষে যাবে। কোষে এরা কিভাবে যাবে? রক্তের মাধ্যমে। পেট থেকে রক্তের মাধ্যমে প্রত্যেকটা কোষে যাবে। ধরো তোমার এই নাকের কোষটাতে রক্তের মাধ্যমে যে ভাত খাবা, সেই ভাতের গ্লুকোজটা যাবে। তারপর তুমি যে অক্সিজেনটা নিলা, সেটাও রক্তের মাধ্যমে নাকের এই কোষটাতে আসবে। দুজনের দেখা হবে, একে অপরকে ভেঙে ফেলবে, ভেঙে তৈরি করবে এটিপি এবং কার্বন ডাই অক্সাইড। একইভাবে যেই গরুর মাংসটা খাইলা, মুরগির মাংসটা খাইলা, একইভাবে অক্সিজেনের সাথে সেটাও নাকের কোষে ভেঙে তৈরি করবে এটিপি এবং কার্বন ডাই অক্সাইড। একইভাবে চর্বিগুলা অক্সিজেনের সাথে মিলে তৈরি করবে এটিপি এবং কার্বন ডাই অক্সাইড। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে আমরা যে খাবারগুলো খাই সেগুলোর এন্ড রেজাল্ট কি? প্রত্যেকটার এন্ড রেজাল্ট এটিপি এবং কার্বন ডাই অক্সাইড, এটিপি এবং কার্বন ডাই অক্সাইড, এটিপি এবং কার্বন ডাই অক্সাইড। এই যে এটিপি, এই এটিপিটা আমাদের কাজে লাগে। তুমি আমি বেঁচে থাকি, আমি আজকে এতটুকু এখনো বকবক করছি, আমার শরীরে এটিপির সাপ্লাই আছে। আর কার্বন ডাই অক্সাইডটা আমাদের জন্য খারাপ, আমরা এই যে প্রত্যেক মুহূর্তে বের করে দিচ্ছি।
আমাদের শরীরের প্রত্যেকটা জীবন্ত কোষে, তোমার শরীরের প্রত্যেকটা জীবন্ত কোষে প্রত্যেক সেকেন্ডে, প্রত্যেক মিলি সেকেন্ডে, প্রত্যেক ন্যানো সেকেন্ডে যেই বিক্রিয়াটা চলছে সেটা হলো এই বিক্রিয়াটা, এই বিক্রিয়াগুলা। আর এই বিক্রিয়াগুলোর নামই শ্বসনের বিক্রিয়া। সবাই বলো মারহাবা। শ্বসনের বিক্রিয়া। আমরা সব সময় শুধুমাত্র এইটাকে মনে করি শ্বসনের বিক্রিয়া, এইটা হলো শ্বসনের বিক্রিয়া। কথাটা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? বুঝতে কি পেরেছো? এই বুঝতে পেরেছো কিনা? জিনিসটা কি বুঝাতে পারলাম? আমরা বায়োলজি কিন্তু আমাদের জীবনের সাথে জড়িত। দেখো কেমিস্ট্রি, ধরো সঞ্জয় দাদা, পাহলবী ভাই, সাকিব বা হিমেল যেগুলো তোমাকে পড়ায়, তুমি বেশিরভাগ জিনিসই রিয়েল লাইফের সাথে কানেক্ট করতে পারবা না। সত্যি কথা, পারবা না, বেশিরভাগ জিনিসই পারবা না। মৌলের ভিতরে কি হয় কানেক্ট করতে পারবা না। পর্যায় সারণীতে কি হচ্ছে দূর কানেক্ট করতে পারবা না। একই কথা অনেকটুকু ফিজিক্সের জন্য প্রযোজ্য। ম্যাথ তো প্রশ্নই আসে না, বাস্তব জগতের সাথে ম্যাথের কোনো কানেকশনই নাই। সত্যি কথা, মানে কানেকশন একদমই নাই তা না, দুনিয়ার সবকিছুতে ম্যাথ লাগে, কিন্তু তুমি বাস্তব হাঁটা চলতে কিন্তু ম্যাথ খুঁজে পাবা না। জটিল সংখ্যাটা তুমি বাস্তব জীবনের চোখের সামনে, ওই যে একটা জটিল সংখ্যা, ওই যে একটা জটিল সংখ্যা অভিয়ারা কি পড়াইলো, তুমি খুঁজে পাবা না ভাই। বহুপদী সমাপ্তি সূচক, আরে ভাই থ্যাংক ইউ সো মাচ। কোন জায়গায় এক্স কিউব? দুনিয়ার কোথায় তুমি এক্স কিউব ওয়াই কিউব দেখতে পাবা? পাবা নাই। একইভাবে ম্যাথের যে কোনো বলো তুমি, নাই ভাই নাই। শুধুমাত্র দৈনন্দিন জীবনে হিসাব কিতাব করতে ম্যাথ লাগে, এছাড়া আর কোনো কিছুতে ম্যাথ লাগে না। এইগুলা প্রত্যেক দিন তুমি যে খাচ্ছ, খাবারটা চাবাইলা, তুমি তো বেঁচেই আছো বায়োলজি দ্বারা। তারপরও কিছু লোক বলবে ম্যাথ ইজ রয়্যাল সাবজেক্ট, ফিজিক্স ইজ রয়্যাল সাবজেক্ট। আরে বেটা, আসল বিক্রিয়া যদি বন্ধ করে দেই তুই তো মরেই যাবি রে বেটা, তুই তো মরেই নাই। তখন ম্যাথ আর ফিজিক্সের মধ্যে কবরে যায় লড়াই করিস, খেলা তো এখানেই শেষ। দিস ইজ দ্য মাদার বিক্রিয়া অফ লাইফ, এবং এইটা নিয়ে আজকে তোমাদেরকে পড়াবো। সবাই চিল্লাই কোন ঠিক কিনা? যা বললাম, কেমিস্ট্রিও দেখতে পাবা না, ফিজিক্স দেখতে পাবা কিছুটা, কিন্তু ম্যাথ তো প্রশ্নই আসে না। ওই গ্রাফগুলা, ওই বহুপদী। থ্যাংক ইউ সো মাচ। ঠিক কি ঠিক বললাম কিনা? ওকে, তাহলে দেখো এই হলো আমাদের শ্বসন। এখন আমরা শ্বসন আমরা খুব ভালো মতো তাকাই, বোঝার চেষ্টা করি। দেখো তো, আমি তোমাকে যেই যেই কথাগুলো বললাম, তুমি শর্করা জাতীয় খাবার খাও, তুমি প্রোটিন জাতীয় খাবার খাও, তুমি চর্বি বা তেল জাতীয় খাবার খাও, তাহলে তোমার শরীরে এইরকম এইরকম শ্বসন হয়, তাই না? তোমার শরীরে এইরকম এরকম শ্বসন হয়। কিন্তু বলতো আমরা কি কোন চ্যাপ্টারটা পড়তেছি? প্রাণীর শারীরতত্ত্ব নাকি উদ্ভিদের শারীরতত্ত্ব? উদ্ভিদ তো তোমার আমার মতো গরুর মাংসও খায় না, ইফতারে ভাজা পোড়া তেল চর্বিও খায় না, তাহলে ওর শরীরে কি এই বিক্রিয়াগুলো হয়? দেখো তো, ওর শরীরে কি এই বিক্রিয়াগুলো হওয়া সম্ভব? ওর শরীরে কি এই বিক্রিয়াগুলো হয় বা হলে মানে আদৌ কি ওর শরীরে বিক্রিয়াগুলো হওয়া সম্ভব? ও তো তোমার আমার মতো প্রোটিন খায় না, ও তো তোমার আমার মতো ভাত খায় না, ও তো তোমার আমার মতো তেল বা চর্বি খায় না, রাইট? আমার মুড একদম ফকফকা, একদম ভালো আছে। তাহলে দেখো, তাহলে তুমি, এটা একটা দারুণ কথা তাই না ভাইয়া? আমরা পড়তেছি উদ্ভিদ শারীরতত্ত্ব, কিন্তু ব্যাখ্যা দিচ্ছি মানব শারীরতত্ত্বের। কিন্তু সত্য কথা কি জানো? শ্বসনের ক্ষেত্রে সকল বিক্রিয়া উদ্ভিদের জন্যও যা, মানুষের জন্যও তা। তুমি বলতে পারো ভাই কেমনে? এটা কি বললেন? এইটা কি বললেন ভাই? এটা কি বললেন? এটা এই জন্য বললাম, উদ্ভিদের শরীরে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় গ্লুকোজ তৈরি হয়। তাহলে গ্লুকোজ তৈরি হওয়ার প্রক্রিয়াটা তো তুমি চোখের সামনে দেখলা। কোন প্রক্রিয়ায় তৈরি হয়? সালোক সংশ্লেষণ। সেইখান থেকে শক্তি তৈরি করে, এটা তো ডান। উদ্ভিদ অতিরিক্ত গ্লুকোজ গ্লুকোজ সব কিছু থেকে উদ্ভিদ কিছু পরিমাণে প্রোটিনও তৈরি করতে পারে, উদ্ভিদ কিছু পরিমাণে তেলও তৈরি করতে পারে। উদ্ভিদের তেল হয় না, কোথা থেকে আসে এগুলা? আমরা যে সয়াবিন তেল খাই ভাই, সরিষার তেল খাও, তেলটা তো আসতেছেই উদ্ভিদ থেকে। তার মানে উদ্ভিদ কিন্তু নিজের শরীরে প্রোটিন তৈরি করতে পারে, লিপিড তৈরি করতে পারে। সেই প্রোটিন লিপিড সে চাইলে নিজের কাজে কাজে লাগাতে পারে। উদ্ভিদের শরীরেও এই বিক্রিয়াগুলা ঘটে এবং ঘটা সম্ভব। এবং সব জায়গা থেকেই উদ্ভিদও কিন্তু বেঁচে থাকে, এরকম শক্তি তৈরি করে। উদ্ভিদের প্রত্যেকটা কোষ এরকম শক্তি তৈরি করতে পারে। সেই উদ্ভিদ কোষ শক্তি তৈরি করতে পারে না যে উদ্ভিদ কোষটা মারা গেছে, যে অলরেডি পৃথিবীতে ডেড, যে অলরেডি দুনিয়াতে আর নাই।
তাহলে শ্বসন নিয়ে অনেক আলোচনা করে ফেলছি। আশা করি সবার জীবনে আমি উদ্ভিদের শ্বসনের মূল বিষয়টা বুঝাতে পারলাম। মনে রাখবা, দুনিয়াটা শক্তের ভক্ত, নরমের জম। যতক্ষণ দুনিয়াতে তুমি বেঁচে থাকবা ততক্ষণ তোমার কোষগুলো ততক্ষণ পর্যন্ত বেঁচে থাকবে যতক্ষণ পর্যন্ত তোমার এখানে এটিপি তৈরি হবে। কি তৈরি হবে? এটিপি। তাহলে আমাদের এই শ্বসন প্রক্রিয়ার মূল উদ্দেশ্য কি? গতকালকে তোমাকে আমি বলেছি শ্বসন প্রক্রিয়ার, তাহলে তোমাকে যদি বলে যে শ্বসন প্রক্রিয়ায় দিন শেষে আমি কি তৈরি করব, একটাই লাইন ভাইয়া, কি তৈরি করব? শ্বসন প্রক্রিয়ায় এটিপি তৈরি করব। তাহলে খুব সহজ বিক্রিয়াটা যদি এই রকম হতো, খাদ্য প্লাস অক্সিজেন সমান শক্তি প্লাস কার্বন ডাই অক্সাইড, দুনিয়াটা একদম সহজ হয়ে যাইতো। কিন্তু তোমাকে আমি আবার বলছি, আবুল হাসান স্যারের পেটে প্যাচ আর প্যাচ, একটা সহজ, দেখতে মনে হয় কি সুন্দর, কিন্তু পেটে তো জিলাপির প্যাচ। প্রিয় ভাই ও বোনেরা, এই একটা লাইনের বিক্রিয়া গ্লুকোজ প্লাস অক্সিজেন সমান এটিপি প্লাস কার্বন ডাই অক্সাইড, বিশ্বাস করো এই একটা লাইনের পিছনে 20টা পেজ আছে। ভয় পেয়ে যেতে পারো। তাকায় দেখো, এই হলো সেই বিক্রিয়া, গ্লুকোজ আর অক্সিজেন, এই হলো সেই বিক্রিয়া। এরপর তাকাও, এইটাকে ব্যাখ্যা করার জন্য 1 পেজ, 2 পেজ, 3 পেজ, 4 পেজ, 5 পেজ, 6 পেজ, 7 পেজ, 8 পেজ, 9 পেজ, 10 পেজ, 11 পেজ, 12 পেজ, 13 পেজ, 14 পেজ। ভাই, শুধু এই বিক্রিয়াটাকে বর্ণনা করার জন্য 14টা পেজ। বিক্রিয়াটা কতটা সহজ, কিন্তু এটার পেছনে কাহিনীটা কতটা বড়। একইভাবে তোমরা যেমন দেখো যে মেডিকেলে ফার্স্ট, ডিএমসিতে ফার্স্ট, বুয়েটে ফার্স্ট, কত ছোট্ট একটা রেজাল্ট। এর পিছনে এরকম কত পরিশ্রমের ফলে এই রেজাল্টটা অর্জন করা যায়। একইভাবে এই কথাটা বলা যায়, এই যে শ্বসন বিক্রিয়ায় গ্লুকোজ থেকে আমরা কি করব, ধরো এই বিক্রিয়াটাই, গ্লুকোজ থেকে আমরা এটিপি বানাবো। বিক্রিয়াটাকে দেখে মনে হবে যে আরে এটা তো সহজ বিক্রিয়া, এটিপি আর কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, এর চেয়ে আর সহজ কি, এর সাথে অক্সিজেন যুক্ত হবে। কিন্তু এই বিক্রিয়াটা এতটা সহজ না। কয়টা পেজ লাগলো? 14টা পেজ লাগলো। 14টা পেজ। এই 14টা পেজে কি কি বলা আছে? এই বিক্রিয়াটা এইভাবে এক ধাপে ঘটে না, এই বিক্রিয়াটাতে মাঝে 4টা ধাপ থাকে। কয়টা ধাপ? কয় ধাপে ঘটে? সবাই ধাপ 4টার নাম পড়তে হবে সবার আগে। 4 ধাপে ঘটে। 4 ধাপ। ধাপ 4টার আগে নাম পড়ো। আচ্ছা, ধাপ 4টার আগে নাম পড়ো। কয়টা ধাপ? কয়টা ধাপের কথা বললাম? 4টা ধাপ। 4টা। কি কি ধাপ? প্রথমে আমরা গ্লুকোজটাকে ভাঙবো। রেডি? 1 2 3 নামগুলো খালি পড়াই দেই। গ্লাইকোলাইসিস, গ্লুকোজটাকে ভাঙা। গ্লাইকো মানে গ্লুকোজ, লাইসিস মানে ভাঙা। তাহলে প্রথম ধাপের নাম গ্লাইকোলাইসিস। তৃতীয় ধাপের নাম, সহজগুলো আগে লিখি, ক্রেবস চক্র, যাতে ভয় না পাও। চতুর্থ ধাপের নাম অক্সিডেটিভ, একটু ভয় পেতেই পারো, অক্সিডেটিভ ফসফোরাইলেশন। দ্বিতীয় ধাপের নাম পাইরুভিক, গতকালকে পড়াইছিলাম পিএ, ওই পাইরুভিক অ্যাসিড আবার পাইরুভিক অ্যাসিডের জারণ। ভাই 4টা ধাপ। এই বিক্রিয়াটাকে 14টা পেজ জুড়ে 4টা ধাপের কথা বলা। খুব সহজ, গ্লুকোজ ভেঙে এটিপি বানাবা, কিন্তু এইটা কিভাবে বানাবো? 4টা ধাপে। প্রথম ধাপের নাম গ্লাইকোলাইসিস, দ্বিতীয় ধাপের নাম পাইরুভিক অ্যাসিডের জারণ, তৃতীয় ধাপের নাম ক্রেবস চক্র, চতুর্থ ধাপের নাম অক্সিডেটিভ ফসফোরাইলেশন। ভাই, নাম শুনেই তো আত্মাটা কেঁপে উঠলো। আত্মা কাঁপার কিছু নাই। নাম 4টা 2বার করে পড়ো, আগে নামগুলো একটু ব্রেনের মধ্যে সেট করো। গ্লাইকোলাইসিস, পাইরুভিক অ্যাসিডের জারণ, ক্রেবস চক্র এবং অক্সিডেটিভ ফসফোরাইলেশন।
নাম চারটা আমরা আগে একটু ব্রেনের মধ্যে সেট করি। একদম ভয়ের কিছু নাই, পানির মতো সহজ। আবারও বলছি, একদম ভয়ের কিছু নাই, পানির মতো সহজ। কারণ তুমি শুরু এবং শেষটা তো জানো। শুরু হলো গ্লুকোজ দিয়ে, শেষ হলো এটিপি দিয়ে। কথা ক্লিয়ার? গ্লুকোজের সাথে অক্সিজেন যুক্ত হবে, এটিপির সাথে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। তুমি তো শুরু আর শেষ জানো, মাঝের কিছু জিনিসপত্র শুধু পড়তে হবে। হুজুর তো তোমার সাথে আছে, ভয় বা চিন্তার কোনো কারণ নাই। ওকে, তাহলে প্রিয় ভাই ও বোনেরা, খুব মন দিয়ে ভালো মতো একটা জিনিস বোঝার চেষ্টা করি। তাহলে দেখো, গ্লুকোজ থেকে আমরা দিন শেষে এটিপি পাই। গ্লুকোজটাকে ভাঙার জন্য কাকে লাগে? অক্সিজেন লাগে। শ্বসনের যেই প্রক্রিয়ায় এইরকম গ্লুকোজটাকে ভাঙতে অক্সিজেন লাগে, সেই প্রক্রিয়াটাকে বলে সবাত শ্বসন। সেই প্রক্রিয়াটাকে বলে সবাত শ্বসন। সবাত মানে কি? স মানে সহ, বাত মানে বাতাস। বাতাস, অক্সিজেন। স মানে সহ, বাত মানে বাতাস। তাহলে তাকায় দেখো, সবাত শ্বসন, অক্সিজেন সহজেই শ্বসন। এই শ্বসনে গ্লুকোজ থেকে শক্তি পেতে চারটা ধাপ অতিক্রম করতে হয়। কিন্তু আরো একটা শ্বসন আছে, যেইটাতে তুমি গ্লুকোজ থেকে ডিরেক্ট এটিপি পাবা এবং কার্বন ডাই অক্সাইড পাবা, কিন্তু কোনো অক্সিজেন লাগবে না। এটা ডিরেক্ট, এইটা একদম ডিরেক্ট। এটাকে আমরা বলি অবাত শ্বসন। দেখো, তার মানে গ্লুকোজকে ভাঙতে অক্সিজেন লাগে, আবার কিছু কিছু ক্ষেত্রে লাগেও না। কিছু কিছু প্রাণীতে বা মানুষের শরীরে অনেক সময় অক্সিজেন ছাড়াই তুমি কাজ করতে পারবা। কথাটা কি ক্লিয়ার? তাহলে তাকায় দেখো তো, এই যে এইখানে কয় ধাপে ঘটনাটা ঘটে? 2 ধাপে। একটা ধাপের নাম গ্লাইকোলাইসিস, আরেকটা ধারের নাম পাইরুভিক অ্যাসিডের ওখানকার প্রথম ধাপ। দুইটা একই। পাইরুভিক অ্যাসিডের জারণ। আবার খেয়াল করো, যখন অক্সিজেন লাগে তখন ধাপ কয়টা? তখন ধাপ হলো 4টা। যখন অক্সিজেন লাগে না তখন ধাপ কয়টা? ধাপ হলো 2টা। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে, সবাত শ্বসনের ধাপ কয়টা, অবাত শ্বসনের ধাপ কয়টা? সবাই কমেন্টে আমাকে জানাও তো, অবাত শ্বসনের ধাপ কয়টা বলো তো। অবাধ শোষণের ধাপ 2টা। ফ্যান্টাস্টিক। দুটাতেই দিন শেষে আমরা একই জিনিস পাবো, কিন্তু একটু পার্থক্য আছে। ধরো, অবাধ শোষণে একটা গ্লুকোজ ভেঙে, এক অণু গ্লুকোজ ভেঙে মাত্র 2 অণু এটিপি পাওয়া যায়, মাত্র 2 অণু। কিন্তু সেইটাই যখন তুমি অক্সিজেনের সাহায্যে ভাঙবা, তাকায় দেখো, তখন এই জায়গায় 36 অণু এটিপি পাওয়া যাবে। এইটাই পার্থক্য। এখানে এক অণু গ্লুকোজ ভেঙে 36 অণু এটিপি পাওয়া যায়, এইখানে এক অণু গ্লুকোজ ভেঙে 2 অণু এটিপি পাওয়া যাবে। তাহলে অক্সিজেনের সাহায্যে কাজটা করা আমাদের জন্য ভালো, এবং ওইভাবেই করা উচিত। আমাদের শরীরে মূলত অক্সিজেনের সহায়তাই আমরা শক্তি উৎপন্ন করি। কোনো কারণে যদি অক্সিজেনের কমতি পড়ে যায়, ঘাটতি পড়ে যায়, তখন আমরা এই 2 অণু এটিপি তৈরি করি পরবর্তীতে। বোঝাতে পারলাম? বেঁচে একান্ত বাধ্য হলে। আর ব্যাকটেরিয়া, যারা অক্সিজেন গ্রহণ করতে পারে না, কিছু কিছু ব্যাকটেরিয়া আছে, তারা এই পদ্ধতিটা ব্যবহার করে। 2 অণু এটিপিতেই ওর জীবন চলে যায়, কারণ তো সাইজে ছোট। ও ব্যাকটেরিয়াগুলো এই পদ্ধতিতে তারা জীবন ধারণ করে। মানুষের শরীরেও এই ঘটনাটা ঘটে, অনেক সময় গাছের শরীরেও ঘটে। কখন? কোনো কারণে যদি অক্সিজেনের সাপ্লাই কমে যায়। তাহলে প্রিয় ভাই ও বোনেরা, আমি তোমাদেরকে কি বোঝাবার চেষ্টা করলাম? এতক্ষণ ধরে যা বুঝালাম আরো একবার মন দিয়ে শোনো। আমরা যে খাবারগুলা খাই, সেগুলাকে অক্সিজেনের সাহায্যে ভেঙে শক্তি তৈরি করা এবং কার্বন ডাই অক্সাইড তৈরি করা, এই পদ্ধতিটার নামই হলো শ্বসন প্রক্রিয়া। 2 রকম হয়, সবাত, অবাত। সবাত হলে 4টা ধাপ। এই তো, যাই করো না কেন, দিন শেষে এটিপি ফিরে পাওয়াটাই আমাদের লক্ষ্য। দিন শেষে এটিপি তৈরি করাটাই আমাদের লক্ষ্য। তবে তৈরি করার জন্য তোমাকে 4টা ধাপে যেতে হবে। 4টা ধাপে যেতে হবে। জিনিসটা কেমন ভাইয়া? আর একটু যদি সহজ করে বলি, দিন শেষে ধরো গ্লুকোজ, দিন শেষে আমি কি বানাবো? দিন শেষে আমি বানাবো এটিপি।
দিন শেষে আমি এটিপি বানাবো। প্রথম ধাপ শেষে, ধরো ধাপ 1, ধাপ শেষে আমি গ্লুকোজটাকে কনভার্ট করে বানালাম পি, ক্লিয়ার। দ্বিতীয় ধাপ শেষে আমি পিটাকে বানালাম কিউ। তৃতীয় ধাপ শেষে তুমি কিউটাকে বানালে আর। চতুর্থ ধাপ শেষে পুরো আরটাকে তুমি বানাই দিলে এটিপি। গতকালকে তো এভাবেই পড়ালাম এবং এই জিনিসটাই করা হয়। প্রিয় ভাই বোনেরা, এইটা একদম সহজ কথা। ধাপ 1, ধাপ 2, ধাপ 3। ধরো এই ধাপের নাম তাহলে গ্লাইকোলাইসিস, যেখানে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজটাকে তুমি ভাঙলা, ভেঙে তৈরি করলে একটা জিনিস যার নাম দিলে পি। এখানে পিটাকে তুমি কনভার্ট করলা, তারপরে এটাকে তুমি কনভার্ট করলা, তারপরে এইটাকে তুমি কনভার্ট করে দিন শেষে এটিপি বানাইলা। ব্যাপারটা এতটাই সহজ, শুধুমাত্র এখানকারই কয়েকটা জিনিসের নাম তোমাকে কষ্ট করে মনে রাখতে হবে। এইটাই আমাদের কাজ এবং আলটিমেটলি দিন শেষে আমি কি করব? এটিপি বের করব। এই তো, এইটুকু কে কে বুঝতে পেরেছি সবাই আমাকে বলো। অদিতি, দেওয়া হয়নি, দিয়ে দিব। সবাই আমাকে বলো বুঝতে কি পেরেছি? এটুকু বুঝতে পেরেছি? তাহলে ব্যাপারটা কিচ্ছু না। ধরো তোমার কাছে একটা বড় ইট আছে, তুমি ইটটাকে কি করবা? বা তোমরা দেখেছো ইটের খোয়া বানায়, তাই না? তুমি ধরো ইটের গুঁড়া করবা, গুঁড়া, একদম গুঁড়া 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 গুঁড়া। বা ইটের কথা বাদ দাও, আমাদের বর্তমানের বিখ্যাত কি? বর্তমানের বিখ্যাত তরমুজ। ধরো তোমার কাছে একটা তরমুজ আছে, অপূর্ব একটা সুন্দর তরমুজ আঁকছিল মনে হয়। আমি অপূর্বর মতো এত সুন্দর তরমুজ আঁকতে পারবো না, কিন্তু অপূর্ব দেখলাম ওর ক্লাসে একটা ফ্যান্টাস্টিক তরমুজ আঁকছে। তো এটা দেখে আমারও লোভ লাগছে যে একটা তরমুজ আঁকবো নাকি ক্লাসে। সো ধরো এই হলো তরমুজ। তো এই তরমুজটা তুমি বাজার থেকে কিনে নিয়ে গেলা, আজকে তরমুজের শরবত খাবা, তরমুজের শরবত খাবা। তো দেখো এই বিচিগুলো এত বড় হয় নাকি তরমুজের? আশা করি তরমুজটা দেখতে ভালোই হয়েছে। কেমন লাগতেছে তরমুজটা দেখতে? দারুণ না? ভালোই লাগছে না তরমুজটা? সুন্দর। ওকে, তো ধরো তুমি এই তরমুজের শরবত খাবা। দিন শেষে তোমার লক্ষ্য কি? এই তরমুজটাকে একদম তুমি এটাকে শরবত বানাবা, এইটাকে একদম মধু মধু। তুমি এই তরমুজের কি খাবা? তুমি এই তরমুজের শরবত খাবা। আমি আমার নিজের আর্টে নিজেই মুগ্ধ, কি সুন্দর একটা তরমুজ হয়েছে, আম করে খেয়ে ফেলা যাবে। তুমি ধরো এইটাকে কি করবা? তুমি এইটাকে তুমি শরবত বানাবা। তো খেয়াল করো তো, শরবত বানানোর জন্য কতগুলো স্টেপ। প্রথমে এই যে বড় তরমুজটা ছিল সেটাকে তোমাকে কাটতে হলো, কেটে এরকম স্লাইস করতে হলো। এরপর কি করতে হবে? এই তরমুজের এই চামড়াটুকু কেটে ফেলতে হবে, শুধু এইগুলো নিতে হবে। তারপরে ধাপে কি করতে হবে? ফালা 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 করতে হবে। তারপর কি করতে হবে? ব্লেন্ডার মেশিনে দিতে হবে। তারপর ব্লেন্ডার মেশিনটাকে সুইচ অন করে সুইচ করতে হবে। তাহলে দেখো প্রত্যেকটা জিনিসই তো একটা ধাপে ধাপে কাজগুলো হয়। আমিও তোমাদেরকে এই জিনিসটাই এতক্ষণ ধরে বুঝালাম যে আমাদেরও গ্লুকোজটাকে ডিরেক্টলি আমরা এটিপি বানাইতে পারি না, ধাপে ধাপে কাজগুলো করতে হয়। তাহলে চলেন বিসমিল্লাহ বলে আমরা আলোচনা শুরু করি। প্রথম ধাপ, মারহাবা। সবাই বলেন প্রথম ধাপের নাম গ্লাইকোলাইসিস। রেডি? 1 2 3। প্রথম ধাপের নাম গ্লাইকোলাইসিস। ওকে, তাহলে আমরা এখন গ্লাইকোলাইসিস পড়বো। ভাইয়া গ্লাইকো মানে কি? যেখানে গ্লাইকো কথাটা পাবা, গ্লাইকো শব্দের অর্থ গ্লুকোজ। গ্লাইকো মানে কি? গ্লাইকো মানে গ্লুকোজ। লাইসিস মানে কি? লাইসিস মানে ভাঙা। তাহলে গ্লাইকোলাইসিস এমন একটা প্রক্রিয়া যেই প্রক্রিয়ায় আমরা গ্লুকোজকে ভাঙবো। এবং তোমাকে আগেই বলে রাখি, এই প্রক্রিয়ায় গ্লুকোজকে ভেঙে আমরা 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করব। এইটা ব্রেনের মধ্যে সেট করে ফেলতে হবে, একদম ব্রেনের মধ্যে সেট করে ফেলতে হবে। গ্লাইকোলাইসিস প্রক্রিয়া, পরীক্ষা প্রশ্ন আসবে, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 1 অণু গ্লুকোজ থেকে কি তৈরি হয়? 2 অণু পাইরুভিক অ্যাসিড। ভালো মতো তাকাই আরো একবার। গ্লুকোজ 6 কার্বন বিশিষ্ট, পাইরুভিক অ্যাসিড 3 কার্বন বিশিষ্ট। সেই জন্য একটা গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। সবার যাতে মনে থাকে 1 গ্লুকোজ থেকে 2 অণু। যখন এটা আমরা তৈরি করব, তৈরি করার সময় এইখানে উপজাত হিসাবে 2 অণু এটিপি তৈরি হবে, উপজাত হিসাবে 2 অণু NADH2 তৈরি হবে। খেয়াল করো, এইটা কিন্তু আমাদের চাওয়া। যখন আমরা তৈরি করব, খেয়াল করো তো, যখন আমরা একটু শরবত বানাতে যাই,
তখন ধরো এই শরবতের বিচিগুলো আলাদা হয়ে যায় না, বা বিচিগুলোকে অনেক সময় আমরা আলাদা করে নেই, তো এদেরকে বিচি হিসেবে চিন্তা করে নাও। তাহলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় দিন শেষে আসলে আমরা কি কি পাবো? দিন শেষে আমরা পাবো 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু এটিপি, 2 অণু NADH2। প্রচন্ড ইম্পর্টেন্ট, সবার আগে এই সূত্রটা মনে রাখতে হবে। গ্লাইকোলাইসিস মানেই রুল অফ 2। এখানে যা পাবো 2 অণু করে পাবো, 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু এটিপি, 2 অণু NADH2। ব্রেনের মধ্যে সেট করে ফেলো, প্রচন্ড প্রচন্ড ইম্পর্টেন্ট। এই কথাটা বোঝাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। কথাটা কি বুঝাতে পারলাম? রুল অফ 2, যাতে কোনোভাবেই নাম ভুলে যাও। যখনই শুনবা গ্লাইকোলাইসিস, ধরে নিবা দিন শেষে আমরা 3টা জিনিস পাবো, 2 অণু এটিপি, 2 অণু NADH2, 2 অণু পাইরুভিক অ্যাসিড। ডান? বুঝতে পেরেছি? পারা যাবে? ওকে, নূর হাসনাত মনে থাকবে? মনে থাকবে? ওকে, ঠিক আছে, নাই মনে থাকবে আশা করি। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে এইটা কিন্তু এমসিকিউ আসবে, নিচের কোনটা গ্লাইকোলাইসিসের শেষে পাওয়া যায় না, সবার শেষে আমরা এই জিনিসটা পাবো। এখন ভাইয়া এই জিনিসটা পেতে আমাদেরকে 9 ধাপের বিক্রিয়া পার করতে হবে, 9 ধাপের বিক্রিয়া। এবং পরীক্ষাতে কিন্তু এটা আসে, পরীক্ষাতে কিন্তু গ্লাইকোলাইসিসের যে প্রক্রিয়া, এই গ্লাইকোলাইসিসের প্রক্রিয়া এইটা কিন্তু পরীক্ষাতে আসে। এবং তোমরা অনেকেই অলরেডি জীবনে গ্লাইকোলাইসিসের প্রক্রিয়া পড়েছো। তোমাদের মধ্যে কারা কারা, এটা তো এফআরবি, এটা তো রিভিশন, অর্থাৎ তোমাদেরকে আমার রিভিশন করায় দেওয়ার কথা, কিন্তু তারপরও আমি জানি যে তোমাদের মধ্যে অনেকেই তোমরা পড়ো নাই, বা পড়ো না, পারো না, বা পড়লেও পারো না, সেটা আমি জানি। কিন্তু তোমাদের মধ্যে কারা কারা গ্লাইকোলাইসিসের বিক্রিয়াটা চেনো এবং জীবনে একবার হলেও পড়েছো? তোমাদের মধ্যে কারা কারা আছে আমি বের করে দেখাচ্ছি। সবাই পেজটা বের করো, আমি বের করে দেখাচ্ছি। এইটা কারা কারা চেনো? এটা কারা কারা চেনো? এটা কে কে পড়েছো? কে কে পড়েছো? সুন্দর, অনেকেই পড়েছে, আবার অনেকেই চিনে না, তাই না? এইটা ওকে, তাহলে তোমরা অনেকেই পড়েছো। তো দেখো ব্যাপারটা এটা কিন্তু জটিল, এটা কিন্তু কিছুটা দেখলে ভয় খাওয়ার মতোই। এখানে মোট 9টা বিক্রিয়া আছে, মোট 9টা বিক্রিয়া, অনেকগুলো নাম, তার মধ্যে কয়েকটা নাম আমরা চিনি। যেমন চলো তো দেখো, আমরা এটা দেখে আমাদের পড়তে কয় মিনিট সময় লাগে? আমাদের পড়তে মোটামুটি 10 মিনিট সময় লাগবে। আগেই বলে দেই, আগামী 10 মিনিট আমরা গ্লাইকোলাইসিসকে উৎসর্গ করব। এর মধ্যে অলরেডি 4 থেকে 5টা নাম তুমি চেনো, 4 থেকে 5টা নাম তুমি চেনো না। তবে পড়াটা খুব বেশি কঠিন কিছু না, তুমি যদি পড়ার চেষ্টা করো, তুমি যদি বোঝার চেষ্টা করো, ভয়ের খুব একটা কোনো কিছু নাই। জাস্ট তবে একটু ধৈর্য রাখতে হবে, অনেকগুলো নাম, অনেকগুলো এনজাইম, তবে আমি তোমাকে চেষ্টা করবো সহজ করে দেওয়ার। তোমরা যদি সবাই বলো যে ভাই আমি রেডি, তাহলে আমি তোমাকে এটা পড়াবো, আমি সুন্দর করে আরাম করে পড়াবো, কারো কোনো কষ্ট হবে না, কিন্তু মনোযোগ দিতে হবে। সবাই সুন্দর করে রেডি হয়ে যাও ঠান্ডা মাথায়। আমরা ছন্দ মন্দ গল্প টল্প সবই দিতে পারি, কিন্তু আগে জিনিসগুলো নামগুলা পড়তে হবে। চাইলেই ছন্দ দেওয়া যায়, কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখবো ছন্দ মনে আছে কিন্তু ভিতরে দ্বন্দ্ব আর মনে নাই। তো আমাদেরকে আগে নামগুলা পড়তে হবে, বুঝে নিতে হবে। রেডি? 1 2 3, এইটা পড়লেই পুরা পড়া শেষ। চলো শুরু করা যাক। দেখো, প্রথমে বিক্রিয়া শুরু করবে কি? গ্লুকোজ। যেহেতু এটা গ্লাইকোলাইসিস, আমরা গ্লুকোজকে ভাঙবো, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, তুমি সবার নিচে দেখো দিন শেষে আমরা কি পাবো? পাইরুভিক অ্যাসিড। তুমি বলবা ভাই আপনি পড়াইলেন 1 অণু, কিন্তু এখানে আপনি পড়াইলেন 2 অণু পাওয়া যাবে, কিন্তু ভাই এখানে 1 অণু কেন? ভাই এখানে 1 অণু কেন? এটার উত্তর একটু পরে পাবা। 2 অণুই উৎপন্ন হয়, এবং এটাও ভুল লেখা নাই, এটাও ভুল লিখে নি, শুধু এইটুকু জেনে নাও। এখানে 1 অণু দেওয়া, কিন্তু আলটিমেটলি 2 অণু তৈরি হয়। একই রকম বিক্রিয়া এপাশেও একটা হবে, সেটা স্যার দেখায়নি। আচ্ছা, আমরা দেখাবো কি দেখাবো না আমরা সিদ্ধান্ত নিব। এখন তাকায় দেখো অনেকগুলো বিক্রিয়া। দেখো তো, এই যে পাইরুভিক অ্যাসিড, গতকালকের কথা মনে আছে? পেপা ওয়া মাপা। দেখো তো, এই যে পেপা, দেখো তো পেপা, এটা আমরা কালকেই চিনি, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। এবং পাইরুভিক অ্যাসিড নামটা চেনা চেনা লাগে কিনা? নাম চেনা চেনা লাগে? আচ্ছা, এরপর তাকায় দেখো
দেখো তো নাম চেনা চেনা লাগে কিনা। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, গতকালকের নামটা চেনা চেনা লাগে কিনা? লাগে। 3-এর জায়গায় 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড, নামটা চেনা চেনা লাগে কিনা? 3-এর জায়গায় জাস্ট 2। 1-3 একই জিনিস, 1,3-বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে ভাই তাকায় দেখো তো গতকালকে যা যা পড়েছে সেই জিনিসগুলাই। ফসফোগ্লিসারিক অ্যাসিড, ফসফোগ্লিসারিক অ্যাসিড, ফসফোগ্লিসারিক অ্যাসিড, কয়জন? 3 জন। 1 3 3 2। নাম তো মাত্র, নাম তো একটাই ফসফোগ্লিসারিক অ্যাসিড, নাম তো একটাই পাইরুভিক অ্যাসিড। দেখো 5টা না, ধাপ 5টা, কিন্তু নাম তো 2টা। খেয়াল করলা কি? আচ্ছা, তারপর তাকায় দেখো 3-ফসফোগ্লিসারেলডিহাইড। ভাই গ্লিসারেলডিহাইড 3-ফসফেট। গতকালকের ওই পড়াটাই G3P। মনে পড়ে কিনা? মনে পড়ে কিনা? G3P, গতকালকের ওই G3P, গতকালকে যা পড়াইছে তাই। এটাকেই তুমি G3P আকারে লিখতে পারো। এই তো ভাই, তাহলে দেখো তো গতকালকে যা যা বললাম সেগুলো তো অলরেডি তুমি বলতে পারো। G3P, সেখান থেকে তৈরি হবে PGA, সেখান থেকে তৈরি হবে PGA, সেখান থেকে তৈরি হবে PGA, সেখান থেকে পেপা আর পা। দেখো অলরেডি পড়া শেষ। দেখো তো G3P, PGA, 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 পেপা আর পা। দেখো তো হয়ে গেল কিনা আগে বলো। PGA তে কি বসাবা? 1 3 B 3 2। হয়ে গেল পড়া। দেখেন তো গতকালকের পড়াগুলা হয়ে গেল কিনা? মনে থাকবে? পারা যাবে? এইটুকু কি বুঝতে পারলাম? ডান। দেখো বিক্রিয়াতে মোট 10টা জিনিস আছে, তার মধ্যে অলরেডি 1 2 3 4 5 6, 6টা পড়া শেষ। ওকে, উপরের গুলা আরো সহজ। বিশ্বাস না হলে তাকায় দেখো। উপরের গুলো গ্লুকোজ, গ্লুকোজের সাথে প্রথমে একটা ফসফেট লাগাই দিলাম, গ্লুকোজ 6-ফসফেট, GG। গ্লুকোজটাকে এরপর ফ্রুক্টোজ বানাই দিলাম, গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ 6-ফসফেট। আবার ফ্রুক্টোজটাতে আরেকটা ফসফেট লাগাই দিলাম, ফ্রুক্টোজ 1,6-বিস-ফসফেট, GGFF। আরো একবার দেখো। আচ্ছা, এগুলা এভাবে পড়ানোর আগে জাস্ট একটা কথা তোমাদেরকে বলে নেই, যে কোনো কিছুর সাথে ফসফেট যুক্ত করা এটাকে বলে ফসফোরাইলেশন। কোনো কিছুর সাথে ফসফেট যুক্ত করাকে বলা হয় ফসফোরাইলেশন। এবং বায়োলজিতে ধরো এই ফসফেট যুক্ত করা একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া। এই যে গ্লুকোজটাকে আমরা চেঞ্জ করি, গ্লুকোজটার সাথে একটা গ্লুকোজ লাগে, দেখো যে নর্মাল গ্লুকোজ ছিল ওর সাথে একটা ফসফেট লাগাই দিলা, ওটার নাম হয়ে গেল গ্লুকোজ 1-ফসফেট। বুঝো নাই? ফ্রুক্টোজ 1-ফসফেট ছিল, ওর সাথে আরো একটা লাগাই দিলা, হয়ে গেল ফ্রুক্টোজ 1,6-বিস-ফসফেট। বিস মানে 2টা ফসফেট। তাহলে আসলে কিছু না, প্রথমেরটাকে আমরা কি করলাম, গ্লুকোজটাকে একটা ফসফেট লাগাই দিলাম GG, তারপরে এটাকে কনভার্ট করে নিলাম FF। বা এইভাবে লেখা যেতে পারে, দেখো তো পুরো সূত্রটা, GGFF। ডান। প্রথমেরটা গ্লুকোজ, তারপরেরটা গ্লুকোজ 1-ফসফেট, তারপরটা ফ্রুক্টোজ 1-ফসফেট, ফ্রুক্টোজ 1,6-বিস-ফসফেট। এরই সাথে সাথে বিক্রিয়াগুলো হয়ে গেল। দেখেন তো এইটুকু পারবো কিনা? মোট কয়টা শব্দ শিখতে হচ্ছে ভাই? শব্দ ঘুরে ফিরে প্রথম শব্দটার নাম গ্লুকোজ, একদম যদি সহজ করে দেই, তারপরের শব্দটার নাম ফ্রুক্টোজ, একদম যদি সহজ করে দেই, তারপরে G3P, তারপরে পেপা, তারপরে পা। মাত্র 5টা শব্দ। প্রথম আর শেষ শব্দ তো তুমি জানোই, গ্লুকোজ থেকে তৈরি হবে পাইরুভিক অ্যাসিড। মাঝে মাত্র 3টা শব্দ, মাত্র 3টা শব্দ শিখলে, একটা নাম ফ্রুক্টোজ, একটা নাম G3P, একটা নাম পেপা।
এই তিনটা কথা যে মনে রাখতে পারবে তার এটা পড়া হয়ে গেল। গ্লাইকোলাইসিস মনে রাখার জন্য আমি যে সূত্রটা ব্যবহার করি, অসংখ্য জন অসংখ্য বাংলা ছন্দ দিবে, আমার কাছে ওগুলাকে খুব লেম লাগে। দেখো 5টা মেইন জিনিস। শেষ। জিএফ মানে কি? গ্লুকোজ দিয়ে দুইটা, গ্লুকোজ 1,6 ফসফেট, ফ্রুক্টোজ 1,6 ফসফেট, ফ্রুক্টোজ দিয়েও দুইটা। তাকায় দেখো, ফ্রুক্টোজ 1 ফসফেট, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। G3P, পি দিয়ে তিনটা, পিজিএ, তিনটাই ফসফোগ্লিসারিক অ্যাসিড। পোলাপান এগুলো মুখস্থ করে। পাই দিয়ে পাইরুভিক অ্যাসিড। শেষ। পাই দিয়ে দুইটা, পেপা। পাইরুভিক অ্যাসিড 2 রকম। মূলত বিক্রিয়াটা তো আসলে এই কয়েকটা জিনিস, একটা হলো গ্লুকোজের বিক্রিয়া, একটা ফ্রুক্টোজের বিক্রিয়া, একাই, পিজিএই 3 জন। বইয়ের মধ্যে এভাবে মার্ক করে নাও, পড়াটা সহজ হবে। দেখো আরো একবার সহজ করে দিচ্ছি, বইয়ের মধ্যে এইভাবে মার্ক করে নাও, এই দুইটা করে, গ্লুকোজ 2টা, ফ্রুক্টোজ 2টা, শুধু একা, তারপরে 3টা একসাথে, তারপরের 2টা একসাথে, মোট 5টা ধাপে বিক্রিয়া শেষ। কে কে জিনিসটা সহজ হয়ে গেল? কার কার কাছে সহজ হয়ে গেল বলো? ব্যাপারটাকে সহজ মনে হচ্ছে কিনা? রেডি? 1 2 3। এখন আমরা এটা লিখবো। পরীক্ষার খাতে কিভাবে লিখবো দেখো। চলো সুন্দর করে শুরু করা যাক। রেডি? তাহলে প্রথমে গ্লুকোজের 2টা বিক্রিয়া আমার তো মনে আছে। গ্লুকোজের সাথে আমি একটা ফসফেট লাগাই দিলাম, গ্লুকোজ 1 ফসফেট, বাংলা ভাষাতেই লিখছি। ডান। এবার গ্লুকোজটাকে ফ্রুক্টোজ বানায় নাও, জাস্ট ফ্রুক্টোজ বানায় নাও, ফ্রুক্টোজ 1 ফসফেট। আমি এভাবে জোড়ায় জোড়ায় পড়াতে বেশি পছন্দ করি। অনেকে এগুলো সূত্র বানায়, এই সূত্রগুলো আমার কাছে খুবই লেম এবং খুব হাস্যকর বলে মনে হয়। ফ্রুক্টোজ, এটা বুঝলেই খুব সহজ। 1, আচ্ছা গ্লুকোজেরটা 1 কালার দিয়ে লিখলাম, যাতে তোমার ফ্রুক্টোজেরটা আরেক কালার দিয়ে লিখি, যাতে তোমার পড়তে সহজ হয়। ফ্রুক্টোজ 1 ফসফেট, একই জিনিস, গ্লুকোজের জায়গায় জাস্ট ফ্রুক্টোজ। এরপর ফ্রুক্টোজ 1, দেখো আমি কিন্তু বই দেখবো না আর, তুমিও বই না দেখেই লিখতে পারবা। এরপরে কি হবে বলো? এরপরে কি হবে? আচ্ছা গ্লুকোজ 6 ফসফেট, সরি, গ্লুকোজ 6 ফসফেট, হ্যাঁ, এটা 6, এটা গ্লুকোজ 6 ফসফেট ধরো, হ্যাঁ, গ্লুকোজ 6 ফসফেট। ওকে, গ্লুকোজ 6 ফসফেট, সরি আমি লিখতে ভুল হচ্ছে। হ্যাঁ, এখানেও তাই, এগুলাতে বোধহয় আমি 1 লিখতেছি, এগুলাতে 6 হবে, 6 হবে, 6। ওকে, গ্লুকোজ 6 ফসফেট, ভেরি গুড। এরপরে G3P, গ্লিসারেলডিহাইড 3 ফসফেট। তুমি বইয়েরটাই লেখো, আগের দিনেরটাই লেখো, কোনো সমস্যা নাই। ফসফোগ্লিসারেল 3 বা গ্লিসারেলডিহাইড একই জিনিস, 2 ভাবেই লেখা যায়। এই তো। এরপরে পরের পেজে চলে যাই। এরপরে আমরা লিখব ফসফোগ্লিসারিক অ্যাসিড, ফসফোগ্লিসারিক অ্যাসিড, 1 3 বিস, 3 2, ডান। এই 3 জন 1 ধাপে। তারপরে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, সবার শেষে পাইরুভিক অ্যাসিড। দেখো তো 2 3, 1 2, 2 2 1 3 2, কত হলো? 2 2 1 3 2। যোগ করে দাও, কতগুলো নাম হয়? মোট 10টা নাম। এই 10টা নাম এই সিরিয়ালে মনে রাখা যাবে। পারবো কিনা?
পারবো কিনা? পারা যাবে, একদম নতুন কিছু না। গ্লাইকোলাইসিস পুরাতন জিনিসের নতুন রূপ। অনেকেই এগুলো মুখস্থ করে, অনেকেই এগুলা মুখস্থ করে। পারা যাবে? ওকে, ডান। প্রভাবক না দিলে কিছু হবে না। আরে ভাই, কেবল তো নামগুলা পড়ালাম। ওরে বাবুরে, কেবল তো একটা ধাপ পার করলি। একটা ভয়কে তো আগে জয় কর, আগে 10টা নাম মনে রাখ। এইবার আমরা জাস্ট এনজাইমের নামগুলা পড়বো। দেখো তো বইয়ে পারা যাচ্ছে কিনা। গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1 6 ফসফেট, ফসফোগ্লিসারেলডিহাইড, তারপরে পিজিএ, তারপরে পিজিএ, তারপরে পিজিএ। সবাই বলো মারহাবা। এই তো, তাহলে এইটা পড়া শেষ। ওকে ফাইন। এখন সবাই দুইটা সূত্র শিখে নাও, জাস্ট দুটা সূত্র শিখে নাও। যেখানেই ফসফেট যুক্ত করব, যখনই ফসফেট যুক্ত করব, যেই ধাপে ফসফেট যুক্ত হবে সেখানকার এনজাইমের নাম হবে কাইনেজ। এবং সেইখানে একটা, ওই ফসফেটটা কোথা থেকে আসবে? ওই ফসফেটটা আসবে এটিপি ভেঙে। ওইখানে এইরকম ভাবে লেখা থাকবে এটিপি থেকে এডিপি। এইটা একটা সূত্র, এইখানকার এটা একটা সূত্র, খুব ইম্পর্টেন্ট। এগুলো বোধহয় মুখস্থ করে পোলাপান। এনজাইমগুলোও মুখস্থ করে, মুখস্থ বা মনে রাখার উপায় দিয়ে শেখে। মনে রাখার উপায় দিয়ে শেখার কিছু নাই, যার বেসিক ভালো সে এমনি পারবে। যেখানেই তুমি ফসফেট যুক্ত করবা সেখানকার এনজাইমটার নাম হবে কাইনেজ এনজাইম। এবং ওই ফসফেটটা কোথা থেকে আসবে? এটিপি ভেঙে সেখানে ফসফেটটা আসবে। চলো মিলাই, কোন কোন ধাপে তৈরি হয়েছে তাকায় দেখো তো। রেডি, 1 2 3। একদম শুরুতে গ্লুকোজ একা ছিল, ওর সাথে ফসফেট যুক্ত হলো। এনজাইমটার নাম কি? কাইনেজ। কি কাইনেজ? গ্লুকোকাইনেজ। তুমি যদি গ্লুকোকাইনেজ লেখো হবে হেক্সোকাইনেজ হবে। হেক্সোকাইনেজ মানে গ্লুকোজ একটা হেক্সোস মনোস্যাকারাইড, সেজন্য এনজাইমটার নাম হেক্সোকাইনেজ। পাশে দেখো এই এটিপি ফসফেটটা কোথা থেকে আসলো? এটিপি ভেঙে এডিপি তৈরি হলো। এরপরে তাকায় দেখো ফ্রুক্টোজ 6, ওর সাথে আরো একটা লাগালা। এই যে দেখো এনজাইমটার নাম কি? কাইনেজ এনজাইম। ফ্রুক্টোজ ফসফেট। এই ফ্রুক্টোজ ফসফেটের উপরে যে কাইনেজ কাজ করে তার নাম কি? ফসফোফ্রুক্টোকাইনেজ। যারা এগুলো মুখস্থ করে ওদের উপরে লানত, ওরা এগুলো জীবনও বুঝবে না। এটিপি ভেঙে এডিপি। তাহলে প্রিয় ভাই ও বোনেরা, চোখের সামনে কি জিনিসটা দেখতে পেলা? জিনিসটা কি বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে কেমন লাগলো জিনিসটা? বুঝতে পারলা কিনা? ও ভাই বোনেরা, ব্রেনের মধ্যে ঢুকলো কিনা? সবাই বলো মারহাবা। তাহলে যেখানেই একটা ফসফেট যুক্ত করবা সেখানকার এনজাইমের নাম হবে কাইনেজ, এবং সেখানে এটিপি ভেঙে এডিপি তৈরি হবে। সবাই কি বুঝতে পেরেছি? ওকে ডান। এইবার আরো একটা সূত্র, যারা যখন একটা ফসফেট কমাবা, যখন একটা ফসফেট বের করে নিবা, তখনও এনজাইমের নাম হবে কাইনেজ। তার মানে কাইনেজ এনজাইমটা কার সাথে জড়িত? কাইনেজ এনজাইমটা ফসফেট দেওয়া নেওয়ার সাথে জড়িত। এবং তাহলে এখানে তো বের করে নিচ্ছ, উল্টা বিক্রিয়া হবে। এইখানে বিক্রিয়াটা হবে এমন, এডিপির সাথে ওই যে ফসফেটটা বের হয়ে গেল, এইখানে বিক্রিয়াটা হবে এমন। দেখো তো ভাই, কোন জায়গায় এরকম ফসফেট বের করে নেওয়া হয়েছে? 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড। এর কাছে দুইটা ফসফেট ছিল, সেখান থেকে একটাকে কেড়ে নেওয়া হলো ফসফোগ্লিসারিক অ্যাসিড বানানোর জন্য। দেখো কাইনেজ,
ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ। এখানকার বিক্রিয়াটার দিকে তাকায় দেখো, সবাই বলো মারহাবা। ক্লিয়ার? একইভাবে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, এর কাছে একটা ফসফেট ছিল, শুধু পাইরুভিক অ্যাসিড করা হলো, তাকায় দেখো পাইরুভিক অ্যাসিড কাইনেজ। সেখানেও এডিপি থেকে এটিপি তৈরি হলো, সবাই বলো মারহাবা। চারটা কাইনেজ এনজাইম, দুইটা দুই ভাবে কাজ করে। কে কমেন্টে স্প্যাম করতেছে? এটা কে কমেন্টে স্প্যাম করলো? সৌরভ, তুমি কি আছো? বিনয় কান্তি পল বিপ্রকে ব্লক করে দাও। ওকে, ঠিক আছে। তাহলে মোট এখানে তাহলে তাকায় দেখো, দুইটা কাইনেস এনজাইম ফসফেট বের করে নেয়। দুইটা কাইনেস এনজাইম, কোথায় কোথায় কাইনেস হবে আশা করি সবাই পারবা। এটা কিন্তু পরীক্ষায় যারা ভালো স্টুডেন্ট তারা এখান থেকে এগুলো যারা মুখস্থ করে তারা পরীক্ষায় একটু ঘুরে আসলে উত্তর করতে পারবে না, কিন্তু তুমি তখন পারবা। এই যে একটা ফসফেটকে বের করে নিলাম, এই যে একটা ফসফেটকে বের করে নিলাম, এই ঘটে গেল ঘটনা। ঠিক আছে, বুঝতে পেরেছি? ওকে, সুন্দর। তাহলে ডান। ওকে, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। চলো তাহলে এইটুকু আমরা শিখে গেলাম, একদম একদম ডান। ওকে, গ্রেট। এরপরে তুমি তাকাও, এরপরে এরপরে এরপরে। ওকে, ঠিক আছে, বুঝাতে পেরেছি? গ্রেট। ওকে, পারবো ইনশাল্লাহ। সবাইকে এইটুকু ক্লিয়ার? মাশরুম, তুমি এসেছো নাকি? ক্লিয়ার, ফ্যান্টাস্টিক, সুন্দর। তাহলে দেখো মোট এনজাইম 9টা। মোট এনজাইম কয়টা? মোট এনজাইম 9টা। 9টা এনজাইমের মধ্যে 4টা কাইনেজ। আশা করি ব্রেনের মধ্যে ঢুকবে, মনে থাকবে। 4টা কাইনেজের কি কাজ মনে থাকবে। এই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম 4টা। ওকে, ডান। বাকি 5টা এখন আস্তে আস্তে মনে রাখবো। চলো তাকায় দেখো, এগুলা মুখস্থ করবা না, কারণ দেখো এই কাইনেজ লিখলেও তুমি মার্ক পেয়ে যাবা। দেখো কার উপরে কাজ করে? পাইরুভিক অ্যাসিডের উপরে কাজ করে, পাইরুভিক অ্যাসিড কাইনেজ। এটা কার উপরে কাজ করে? ফসফোগ্লিসারিক অ্যাসিডের উপরে কাজ করে, তাহলে ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ। শুধুমাত্র সামনে ওই পদার্থটা যার উপরে কাজ করবে সেই নামটা লিখে দিলেই হলো। ওকে, ফাইন। এখানে তাহলে এইটা ডান, এই বিক্রিয়াটা ডান। এইবার গ্লুকোজ থেকে কি বানালা? ফ্রুক্টোজ বানাইলা। গ্লুকোজ আর ফ্রুক্টোজ আমরা সবাই জানি, আমি জানি না তোমরা জানো কিনা, আমি তো জানি যে গ্লুকোজ আর ফ্রুক্টোজ গ্লুকোজ আর ফ্রুক্টোজ একে অপরের আইসোমার। গ্লুকোজ আর ফ্রুক্টোজ একে অপরের আইসোমার বা সমাণু। তাহলে গ্লুকোজকে যে ফ্রুক্টোজ বানাবে যে এনজাইমটা, তার নাম আইসোমারেজ। এই যে দেখো এনজাইমটার নাম আইসোমারেজ। জাস্ট এই যে এনজাইমটার নাম কই? এনজাইমটার নাম আইসোমারেজ এনজাইম। গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ বানাইলো, ডান হয়ে গেল। একইভাবে এই যে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, তাকায় দেখো সেখান থেকে তৈরি হবে অ্যালডিহাইড। অ্যালডিহাইড, অ্যালডিহাইড তৈরি করার জন্য যে এনজাইম লাগবে তার নাম অ্যালডোলেজ। আশা করি তোমরা সবাই জানো অ্যালডিহাইড মূলক। এই যে সিএইচও, অ্যালডিহাইড মূলকের মধ্যে এই কথাটা আছে, তাই না? অ্যালডো। তাহলে অ্যালডিহাইড তৈরি করে কে? কোন এনজাইম? অ্যালডোলেজ। অ্যালডিহাইড যে তৈরি করে, কারণ এটা একটা অ্যালডিহাইড, এই যে অ্যালডোলেজ। আরো দুইটা পড়া হয়ে গেল। ওকে, ফাইন। এরপরে প্রিয় ভাই ও বোনেরা, একটু কঠিন, এগুলো সূত্র দিয়ে পারবা না, ভুল হবে, ভুল হবে। খুব ভালো করে তাকাই, সবাই জৈব রসায়ন পড়েছো, জৈব যৌগ পড়েছো, তোমরা আমাকে বলো এই বিক্রিয়ার কি অবস্থা? এই বিক্রিয়ার কি অবস্থা? অ্যালডিহাইড থেকে অ্যাসিড, তোমরা আমাকে বলো এটা জারণ বিক্রিয়া না বিজারণ? এইটা জারণ বিক্রিয়া না বিজারণ বিক্রিয়া? এটা জারণ না বিজারণ?
ও, এটা কি মাশরুরের নামে ফেক আইডি চালাচ্ছে? মাশরুরের নামে ফেক আইডি? তাই তো বলি, মাশরুর এত গভীর প্রশ্ন জানলো কিভাবে ম্যাগনেসিয়ামের কাজ, তাই না? এটা জারণ। তো এইখানে একটা জারণ বিক্রিয়া ঘটে, এখানে একটা জারণ বিক্রিয়া ঘটে। আর জারণ বিক্রিয়াগুলো কোন এনজাইমগুলো করে জানো? যেই এনজাইমগুলোর না সাথে ডিহাইড্রোজিনেজ লেখা থাকে, ডিহাইড্রোজিনেজ। ভাই যা পড়াচ্ছি এগুলো প্রত্যেকটা বেসিক, একটু পরে আবার লাগবে। যেখানেই জারণ হচ্ছে সেখানে ডিহাইড্রোজিনেজ এনজাইম। জারণ মানে কি? হাইড্রোজেন কেড়ে নেওয়া। জারণ মানে তুমি জানো কিনা জানি না, হাইড্রোজেন কেড়ে নেওয়া, হাইড্রোজেন কেড়ে নেওয়া। তো এর কাছে যে হাইড্রোজেনগুলো ছিল সেগুলাকে কেড়ে নিবে, কেড়ে নিয়ে অ্যাসিড বানাবে। আচ্ছা, কেড়ে নিল, হাইড্রোজেনকে কেড়ে নিল, রাইট? অ্যালডিহাইড থেকে অ্যাসিড জারিত হচ্ছে। প্রিয় ভাই ও বোনেরা, ভালো মতো বুঝো, এই হাইড্রোজেন দুইটা কোথায় যাবে? এই হাইড্রোজেন দুইটা যেখানে ডিহাইড্রোজিনেজ কাজ করে সেখানে এইটা তৈরি হবে। ভাইয়া এগুলো একদম বেসিক কথা, দুই একটা সূত্র তো শিখতেই হবে। কাইনেজ মানে যেখানেই ফসফেটের আদান প্রদান, ডিহাইড্রোজিনেজ যেখানেই ডিহাইড্রোজিনেজ সেখানেই এনএডি থেকে NADH2 তৈরি হবে। এইটা যে বুঝবে না, এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটা বারবার আসবে একটু পরে। ক্রেবস চক্রে এই বিক্রিয়াটা বারবার আসবে। অনেকগুলো স্টার দিলাম, আরো একবার বলি, যেখানে ডিহাইড্রোজিনেজ এনজাইম কাজ করবে সেইখানে দুটো হাইড্রোজেন এখান থেকে সে বের করে নিবে, বের করে নিয়ে সেটা NAD কে দান করবে, ফলে NADH2 উৎপন্ন হবে। প্রিয় ভাই ও বোনেরা তাকায় দেখো, এখানে অ্যালডিহাইড থেকে অ্যাসিডে পরিণত হচ্ছে। ডিহাইড্রোজিনেজ এনজাইম কাজ করে, NAD কে দান করে দিয়ে NADH2 তৈরি করে। ডান। ও ভাই বোনেরা, 5টার মধ্যে 3টা পড়াই দিলাম, 4টা কাইনেজ আর 3টা, বাকি থাকলো 2টা। এই 2টা মেডিকেল ভর্তি পরীক্ষায় এসেছে। এইটা মেডিকেল ভর্তি পরীক্ষা 2006 সালে এসেছে। সালটা মনে নাই, লিখে রাখো, মেডিকেল অ্যাডমিশন টেস্ট। এই অংশটুকু পরীক্ষায় আসছে, এই অংশটুকু। যারা ছন্দ দিয়ে মুখস্থ করবে এটা উত্তর করা খুব কঠিন হয়ে যাবে। 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড বানাইতে কোন এনজাইম লাগে? মিউটেজ এনজাইম। 3 ফসফোর থেকে 2। আমি এটা এভাবে মনে রাখি। কিভাবে মনে রাখি জানো? ধরো টিভির সাউন্ড দেওয়া আছে, টিভির সাউন্ড বেশি, আমরা মিউট বাটন বা রিমোট কন্ট্রোলের বাটনটাকে কমায় সাউন্ডটাকে কমায় আনি না? আমি এইভাবে মনে রাখি, 3 থেকে 2 করার জন্য যেই এনজাইমটা কাজ করে সেটা মিউটেজ, ফসফোগ্লিসারোমিউটেজ। কথা ক্লিয়ার? লাস্ট ওয়ান, 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে পাইরুভিক অ্যাসিড। এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভবিষ্যতে এটা এমসিকিউ আসবে। এইটাকে তুমি আলাদা সম্মান দিবা, ইনোলেজ এনজাইম। অত্যন্ত গুরুত্বপূর্ণ এনজাইম, এটা আলাদা করে একটা এমসিকিউ তৈরি করবে। কোন এনজাইম ইনল তৈরি করে, সেজন্য এনজাইমটার নাম ইনোলেজ। আরে এটা একটু বেশি হয়ে গেল। এটা যেহেতু ইনল তৈরি করে, ইনল তৈরি করে বলে আমরা এই এনজাইমটার নাম দিলাম ইনোলেজ। ইনল তৈরি করে বলে আমরা এনজাইমটার নাম দিলাম ইনোলেজ। এইটা একটা স্পেশাল এনজাইম। 5টা এনজাইম, 5 রকমের এনজাইম পড়াই দিলাম। আমি চলো একবার রিপিট করি কি কি এনজাইম আছে। মোট তাকায় দেখো, কাইনেজ আছে 4টা, নাম্বার 1। আর 5টা 5 রকমের এনজাইম, একটা আইসোমারেজ। আমি তোমাকে এখনই একটা সূত্র দিয়ে দিতে পারি, কিন্তু ওই সূত্র দিয়ে তুমি মূল এনজাইমগুলো জানতে পারবে না। অসংখ্য সূত্র বানানো যায়, কিন্তু মূল নাম হলো আইসোমারেজ, সামনের নামটা মূল নাম না। একইভাবে এনজাইমের কার্যক্ষমতাটা জানতে হবে। অ্যালডোলেজ, ডিহাইড্রোজিনেজ, মিউটেজ। যেহেতু এটা পরীক্ষায় যদি কেউ লিখতে চাও বা এটা খুব গুরুত্বপূর্ণ তোমার ভর্তি পরীক্ষার জন্য, ইনোলেজ। তাদের জন্য এই ক্লাসটা ফরজ। এই অংশটুকু জানা বুঝা ম্যান্ডেটরি, খুবই গুরুত্বপূর্ণ। যারা শুধুমাত্র সূত্র দিয়ে 10টা এনজাইমের নাম সিরিয়ালি মনে রাখবা, তার এটা লিখতে 100তে 100 ভুল হবে, আমি গ্যারান্টি দিলাম। কেন ভুল হবে সেটা লিখতে গেলেই টের পাবা, কারণ মূল জিনিস তো কাইনেজ, সামনের নামটা তো গুরুত্বপূর্ণ না। তাহলে দেখো, এই 6 রকমের এনজাইম কাজ করে। যেখানে কাইনেজ, এটার সাথে সম্পর্ক এটিপির, আইসোমারেজ চেঞ্জ করে দেয়। ডিহাইড্রোজিনেজ, যেখানে ডিহাইড্রোজিনেজ এখানে NADH H+ উৎপন্ন হয়। মিউটেজ 3টাকে 2 বানায়,
ইনোলেজ, এটাকে ইনোল বানায়। দিজ আর দ্য এনজাইমস অফ গ্লাইকোলাইসিস। খুবই ইম্পর্টেন্ট, যারা একটু ভালো পড়ালেখা করতে চাও, দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। রিয়েলি মানে রিয়েলি ইম্পর্টেন্ট, প্রচন্ড প্রচন্ড ইম্পর্টেন্ট। ঠিক আছে, কে কে বুঝতে পেরেছি? অ্যালডোলেজ যেটা অ্যালডিহাইড তৈরি করে, অ্যালডোলেজ মানে গ্লিসারেলডিহাইড যে তৈরি করে, যে অ্যালডিহাইড তৈরি করে, খুব ইম্পর্টেন্ট। আরও একবার রিভিউ করছি, ভালো মতো তাকাই, চলো সুন্দর করে। এখানে একদম দেখছো কি দাগানটাই না দাগালাম? ও ভাই বোনেরা, রেডি 1 2 3। তাহলে আমি এখন একবার বলার চেষ্টা করি, দেখো তো আমার সাথে মিলে কি মিলে না। আমরা যদিও এখন একটা ছোট্ট পড়া বাকি, আচ্ছা মেইন কথাটা বলে দেই, তারপরে আমি 1 মিনিট রিভিউ করছি। উপর থেকে আসো, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, সেটাকে কনভার্ট করলা ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ 6 ফসফেট, সেটাকে আরেকটা ফসফেট লাগাই দিলা, ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট। ওকে ডান। এরপরে দেখো সেটাকে কনভার্ট করলা, কনভার্ট করে গ্লিসারেলডিহাইড করে ফেললা। কি করলা? গ্লিসারেলডিহাইড। আচ্ছা, কি করলা? গ্লিসারেলডিহাইড করে ফেললা, অ্যালডিহাইডে কনভার্ট করে। তারপরে আমরা পিজিএ পেপাপা, এটুকু ডান। এইখানে তাকাও, ছোট্ট একটা বিষয়, ভালো মতো তাকাই, এই জায়গাটা সবাই ফোকাস করো। কঠিন, একটু কঠিন, অবশ্যই একটু কঠিন, একটু কঠিন, একটু কঠিন, কোনো সন্দেহ নাই। আমাকে যদি বলো যে ভাই এটা খুবই সহজ, না, নামগুলো কঠিন এবং ধাপগুলোতে জটিলতা আছে, কোনো সন্দেহ নাই, একটু জটিলতা আছে। কালো কালার দিলে কি ভালো হবে? আচ্ছা কালো কালার দিচ্ছি। দেখো ফ্রুক্টোজের 6টা কার্বন, 6 কার্বন, গ্লিসারেলডিহাইডের 3 কার্বন। তার মানে একটা ফ্রুক্টোজ থেকে 2টা গ্লিসারেলডিহাইড 3 ফসফেট তৈরি হয়। ভালো মতো বোঝার চেষ্টা করো, একটা ফ্রুক্টোজ থেকে এটা 2টা তৈরি হবে। যদি 2টা তৈরি হয়, নিচের প্রত্যেকটা বিক্রিয়া আসলে ডাবল ডাবল করে হবে। তো এইটা যেহেতু 2টা তৈরি হয়, সেই জন্য আলটিমেটলি এখানে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হবে। এইখানে দেখো এই জায়গায় লিখছে এক পাশে গ্লিসারেলডিহাইড, এক পাশে ডাইহাইড্রোক্সি অ্যাসিটন ফসফেট। তুমি যদি এটাকে অমিট করে দাও, বা এখান থেকেও একই রকম বিক্রিয়া চলে, এই পাশে যা ঘটে এই পাশেও তাই ঘটে। এখন প্রিয় ভাই ও বোনেরা, আমরা নামগুলা বললাম, দেখি তো নামগুলা বলতে আমার কত সময় লাগে, কতটুকু চ্যালেঞ্জ, কতটুকু সময় লাগে। চলো আমি পুরাটা বলছি। শক্তির হিসাবটা এখনো করিনি। গ্লাইকোলাইসিস চ্যালেঞ্জ, তোমরা অলরেডি C3 C4 চ্যালেঞ্জে অংশ নিয়েছো। দেখো গ্লাইকোলাইসিস চ্যালেঞ্জ আমি পুরাটা বলতেছি যাতে তোমার আরেকবার রিভাইজ হয়। রেডি 1 2 3, চলো শুরু করা যাক। গ্লাইকোলাইসিস চ্যালেঞ্জ রেডি, দেখো কতটুকু সময় লাগে। 1 2 3। গ্লাইকোলাইসিস এমন একটা প্রক্রিয়া, যেই প্রক্রিয়ায় আমরা গ্লুকোজকে ভেঙে পাইরুভিক অ্যাসিড তৈরি করি। এখানে মোট 9 ধাপের বিক্রিয়া হয়। প্রথম ধাপে গ্লুকোজের সাথে আমরা একটা ফসফেট যুক্ত করি, এইখানে যে এনজাইম তার নাম হেক্সোকাইনেজ। পরবর্তী ধাপে আমরা গ্লুকোজ 6 ফসফেটকে ফ্রুক্টোজ 6 ফসফেটে রূপান্তরিত করি। এখানে যেহেতু গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ হলো আইসোমার, এখানকার এনজাইমের নাম আইসোমারেজ। ফ্রুক্টোজ 6 ফসফেটের সাথে আমরা আরেকটা ফসফেট যুক্ত করি, এইখানে এনজাইমের নাম কাইনেজ, ফসফোফ্রুক্টোকাইনেজ। ফলে উৎপন্ন হয় ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট। এবং এই দুইটা বিক্রিয়াতেই কাইনেজ এনজাইমের এখানে এটিপি একটা করে খরচ হয়, এটিপি খরচ হয়ে এই জায়গায় এডিপি উৎপন্ন হয়। এরপরে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেটকে অ্যালডোলেজ এনজাইমের সহায়তায় আমরা গ্লিসারেলডিহাইড 3 ফসফেটে রূপান্তরিত করি। এটা যেহেতু একটা অ্যালডিহাইড, এখানে 2 অণু গ্লিসারেলডিহাইড 3 ফসফেট উৎপন্ন হয়। এরপর এটাকে আমরা অ্যাসিডে রূপান্তর করি, ফসফোগ্লিসারিক অ্যাসিড। কিসে রূপান্তর করি? ফসফোগ্লিসারিক অ্যাসিড 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিডে আমরা এখানে রূপান্তরিত করি। এখানকার এনজাইমটার নাম ডিহাইড্রোজেনেস এনজাইম। যেহেতু এখানে ডিহাইড্রোজেনেস এনজাইম কাজ করে, তার মানে এখানে NADH2 উৎপন্ন হবে। 1,3 বিস ফসফোকে আমরা 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডে রূপান্তরিত করি, তার মানে একটা ফসফেটকে আমরা দূরে সরাই দিলাম। এনজাইমটার নাম ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ। এখানে একটা এবার কিন্তু আমরা বের করে নিচ্ছি, তার মানে এখানে একটা এটিপি উৎপন্ন হবে। এরপর 3টাকে আমরা 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজে পরিণত করি, এইটার নাম ফসফোগ্লিসারিক অ্যাসিড মিউটেজ, বা এখানে মিউটেজ এনজাইম কাজ করে। 3টাকে 2, এটা মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল। এরপর
টু ফসফোগ্লিসারিক অ্যাসিডকে আমরা ফসফোইনল পাইরুভিক অ্যাসিডে রূপান্তরিত করি। যেহেতু এখানে ইনল গ্রুপ তৈরি করা হয়, এখানে এনজাইমটার নাম ইনোলেজ। এরপরে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে আমরা পাইরুভিক অ্যাসিড তৈরি করি। যেহেতু ফসফেট গ্রুপটাকে বাদ দিয়ে দেই, সেই জন্য এই জায়গাতে কাইনেজ এনজাইম কাজ করে, পাইরুভিক অ্যাসিড কাইনেজ এনজাইম। এখানে একটা এটিপি উৎপন্ন হয়, দিন শেষে উৎপন্ন হয় এটিপি, দুই অণু পাইরুভিক অ্যাসিড। এখন আমরা যদি খেয়াল করি, উপরে 2 অণু এটিপি আমি নষ্ট করেছিলাম, আর নিচে 2টা বিক্রিয়াতে এটিপি তৈরি হয়। আসলে এখানে তো যাই হবে ডাবল হবে, তার মানে আসলে 4 অণু এটিপি তৈরি হয়। 4 অণু এটিপি তৈরি হয়, শুরুতে 2 অণু এটিপি খরচ হয়, তার মানে 2 অণু এটিপি দিন শেষে টিকে থাকে, এবং মাঝখানে একটা NADH2 উৎপন্ন হয়। আসলে তো 2টা, কারণ 2 অণু গ্লিসারিলডিহাইড 3 ফসফেট, তার মানে এখানে 2 অণু NADH2 উৎপন্ন হয়। দিন শেষে 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু এটিপি এবং 2 অণু NADH2 উৎপন্ন হয়। পুরো গ্লাইকোলাইসিসের বিক্রিয়ার A to Z আমি এর মধ্যে বললাম, এর বাইরে কোনো কিছু নাই। প্রত্যেকটা ধাপ, প্রত্যেকটা নাম, প্রত্যেকটা এনজাইম এবং এটিপি NADH2 হিসাব। তুমি যদি এভাবে পুরো জিনিসটা বলতে পারো, শুধুমাত্র তখনই বুঝবা তোমার পুরো জিনিসটা আয়ত্তে আসছে। 10টা ধাপ, 9টা বিক্রিয়া, 9টা এনজাইম, 4 জায়গায় এটিপি, 1 জায়গায় NADH2। পারা যাবে? তালহা আফনা।